হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। মডার্ন হিস্ট্রি আমরা অনেক দূর অবধি এগিয়ে এসেছি এবং আজকে আমরা একটা নতুন টপিক আলোচনা করব। এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, স্পেকট্রাম পাবলিকেশনের রাজীব আইয়ের লেখা এই বইটাকে আমি সামারি তোমাদেরকে প্রোভাইড করছি এবং এখান থেকে সহজে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি মডার্ন হিস্ট্রি, যেগুলো তোমাদের আগামী যে ডাব্লিউবিসিএস পরীক্ষা আসছে, ডাব্লিউবিসিএস যারা প্রি দেওয়ার জন্য তৈরি হচ্ছে, প্রিলিমিনারি, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, প্লাস যারা মেন্স দেওয়ার জন্য রেডি হচ্ছে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। তো ওভারঅল একটা হিস্ট্রির ওপরে, মডার্ন হিস্ট্রির ওপরে ওভারঅল স্টাডি করার জন্য আমরা এই বইটাকে ফলো করছি। এছাড়া অন্যান্য পরীক্ষা তোমরা যারা দিচ্ছ তারাও এখান থেকে পড়তে পারো। বইটা ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে, যে কোনো পরীক্ষা, সেটা অল ইন্ডিয়া বেসিসে যারা টপার তারা এই বইটা সাজেস্ট করেন। তো তোমরাও অবশ্যই এই বইটা পড়তে পারো। তো যদি তোমরা এটার তোমাদের কাছে বইটার কপি থাকে অবশ্যই তোমরা পড়ো। এখান থেকে আমি সহজে বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা বারবার এটাকে রিভাইজ করো। আর যদি তোমাদের কাছে বই না থাকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। পিডিএফ তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে এখানে, দ্য জিকে একাডেমি টেলিগ্রামে গিয়ে এটা সার্চ করবে, তোমরা পেয়ে যাবে সেখানে পিডিএফ প্লাস ক্লাসের যে কোনো, আমি যে ক্লাসগুলো নিচ্ছি তার লিঙ্ক তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়া তোমাদের যদি কিছু বলার থাকে বা কোশ্চেন থাকে তাহলে এই গ্রুপে জয়েন হতে পারো। দ্য জিকে একাডেমি গ্রুপ বলে সার্চ করবে, সেখানে তোমরা কোশ্চেন আমাকে করতে পারবে বা তোমাদের কোনো সাজেশন থাকলে সেটা আমায় দিতে পারবে। এছাড়া ফেসবুক পেজ রয়েছে, তোমরা ফেসবুক পেজেও ফলো করে নিও আমাদেরকে, যেখানে তোমরা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। তো যেটা তোমাদের সুবিধা হবে সেটা করে নিও। আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গেলে তিনটে সেকশন দেখতে পাবে। প্রথম সেকশন প্রিপেয়ার ফর ডাব্লিউবিসিএস, যেখানে আমরা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্টকে থরলি এবং একটু ডিপে গিয়ে বোঝার চেষ্টা করছি। সেখানে এইখানে যে ক্লাসগুলো চলছে সেগুলো আমি এখন কারেন্ট করছি। যেমন এখানে দেখতে পাচ্ছ মডার্ন হিস্ট্রি, এছাড়া মিডিভাল হিস্ট্রি, এছাড়াও আমি ইকোনমিক্স শুরু করেছি। তো সেইগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমরা যারা কোশ্চেন অ্যান্সার চাইছো, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের ইতিহাস বিগত বছরের প্রশ্ন উত্তর আলোচনায়। এখানে আমি লাইভ ক্লাস নিচ্ছি এবং লাইভ ক্লাসগুলো এখানে এই প্লেলিস্টের মধ্যে রয়েছে। তোমরা যারা লাইভ ক্লাস এখনো দেখোনি, আগের ক্লাসগুলো দেখতে চাও, তাহলে এই প্লেলিস্টটা খুঁজে নেবে। কোশ্চেন অ্যান্সার বলে যে সেকশনটা রয়েছে তার মধ্যে রয়েছে ভারতের ইতিহাস বিগত বছরের প্রশ্ন উত্তর, এখানে সেই ক্লাসগুলো রয়েছে। এছাড়া আমি প্রতি সপ্তাহে শুক্র শনি রবি রাত 9টা থেকে ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস। এটা লাইভ তোমরা জয়েন হবে এবং সেখানে গিয়ে তোমরা কোশ্চেন অ্যান্সার আমার সঙ্গে ডিসকাস করবে, মানে আমরা এখানে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি। অবশ্যই তোমরা জয়েন হও যারা আরো বেটার প্রিপারেশন নিতে চাইছো। আর তোমাদের বারে বারে বলছি যে প্লিজ লাইভে এসো। লাইভ থাকলে কি হবে, তোমরা আমাকে মানে ওখানে বুঝতে না পারলে তুমি কোশ্চেনও করতে পারবে, তাহলে আমি আবার ওখানে তোমাদেরকে বোঝাতে পারবো। এবার রেকর্ডেড যে ক্লাসগুলো এখানে কোশ্চেন অ্যান্সারের থাকছে, এর মধ্যেই থাকছে, সেটাও দেখতে পারো। কিন্তু যদি তোমাদের মনে হয় যে লাইভ ক্লাসে আসবে, যাদের সুবিধা হবে সুযোগ হবে, তাদেরকে আমি বলছি প্লিজ লাইভ ক্লাসে এসো 9টা থেকে, শুক্র শনি রবি। কালকে আমরা আজকে রাত 9টায় আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার করবো। এছাড়া জেনারেল স্টাডিজ প্লেলিস্ট রয়েছে, সেখানেও তোমরা দেখতে পারো। এগুলো সব প্রিভিয়াস ভিডিও আমার, এখানে শর্টে প্রত্যেকটা সাবজেক্ট শর্ট করে বোঝানো রয়েছে। যদি তোমরা নতুন হও, কেউ যদি নতুন দেখছো এই চ্যানেলে, তোমাদের যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। বেল আইকন টিপলে তোমরা ইউটিউব থেকে নোটিফিকেশন পেয়ে যাবে এবং এই চ্যানেলের সঙ্গে তোমরাও থাকতে পারবে। এবং যত তোমরা শেয়ার করো একটু চ্যানেলটা, যদি তোমরা শেয়ার করো তাহলে আরো প্রচুর বন্ধুরা আমাদের সঙ্গে জয়েন হতে পারবে এবং আমি আরো ভালো ভালো কাজ তোমাদেরকে দিতে পারবো। তো চলো আজকে আমাদের যে টপিক সেটা শুরু করব। রাওলাট অ্যাক্ট, তার জন্য যে সত্যাগ্রহ, এখানে কমাটা হবে না, রাওলাট অ্যাক্ট সত্যাগ্রহ অ্যান্ড জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। অর্থাৎ আজকের আমাদের টপিক খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাওলাট আইন বিরোধী যে আন্দোলন ভারতে চলেছিল গান্ধীজির নেতৃত্বে, সেইটা সম্পর্কে জানবো। রাওলাট অ্যাক্ট কি সেইটা সম্পর্কে জানবো এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এটা কিভাবে হয়েছিল বা কি কি ঘটনা ঘটেছিল সেইগুলো আমরা ডিটেলসে জানবো। অবশ্যই এই ভিডিওটা একটু মানে অবশ্যই খুব ইম্পর্টেন্ট, প্লাস এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ অনেকটা জায়গা আমরা কভার করব। তো বেশি কথা না বলে আমরা শুরু করি আজকের ক্লাস। রাওলাট আইন, দেখো এর আগে আমরা আলোচনা করে এসেছি, এর আগের দিনের ক্লাসেই আমরা আলোচনা করে এসেছি 1919 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন। ভারত শাসন
আইন, বা এটাকে আবার বলা হচ্ছে মন্টফোর্ড রিফর্ম বা মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। এটা আমরা আগের দিনে আলোচনা করে এসেছি। এই আইনটা যখন ভারতে দেওয়া হয় তখন ভারত মানে যখন এই আইনটা আসছে সেই সময় ভারতীয়রা আশা করেছিল যে এই আইনের মাধ্যমে তাদেরকে স্বায়ত্ত শাসন দেওয়া হবে, ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। কারণ ভারতীয় লিডাররা, ইভেন গান্ধীজি, সকলেই এই সময় ব্রিটিশদের হয়ে কাজ করেছিলেন, মানে ব্রিটিশদেরকে সাপোর্ট করেছিলেন যে যেহেতু ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে রয়েছে সেই কারণে তাদের ওপর এখন তাদের জন্য এখন নতুন কোনো আন্দোলন করে তাদেরকে ব্যতিব্যস্ত করার কোনো প্রয়োজন নেই। তার থেকে তারা যুদ্ধের মধ্যে রয়েছে, যুদ্ধ মিটে যাক, তারপর আমাদের এই ডিমান্ডগুলো আমরা রাখবো। এছাড়াও অনেক রকমভাবে এই সময় ব্রিটিশদের সহায়তা করা হয়েছিল। ইভেন গান্ধীজি প্রচুর মানে মানুষকে বলেছিলেন যে তোমরা এখন ব্রিটিশকে সাহায্য করো। এবার এই সমস্ত কিছু হওয়ার পরে ভারতীয়রা ভেবেছিল যে ভারতীয়দের যে ডিম্যান্ডগুলো রয়েছে তার কিছুটা হয়তো মেটানো হবে, স্বায়ত্ত শাসন হয়তো দেওয়া হবে। কিন্তু 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মাধ্যমে সেরকম তো কিছু দেওয়া হয়ই না। উল্টে এই সময় এমন একটা আইন ভারতীয়দের উপর চাপিয়ে দেওয়া হয়, সেটা খুবই সাংঘাতিক একটা ব্যাপার ছিল। মানে যা এতদিন ধরে ব্রিটিশরা যে ক্লেম করে আসছিল যে তারা হচ্ছে আইনের শাসন করে, রুল অফ ল, তারা পৃথিবীতে আইন প্রবর্তন করতে চায়, যারা পিছিয়ে রয়েছে তাদেরকে শিক্ষিত করতে চায়, সেই কারণে তারা সেই জায়গাগুলো দখল করে রয়েছে। ভারতে তাদের দখল করার উদ্দেশ্য এটা তারা এতদিন ধরে ক্লেম করে আসতো বা বলে আসতো। কিন্তু এমন একটা আইন এই সময় চাপিয়ে দেওয়া হয়, রাওলাট অ্যাক্ট নামে। সেই আইনটার মাধ্যমে একদম ব্রিটিশদের যে আসল চিত্রটা সেটা সকলের সামনে চলে আসে। সেই আইনটাই কি ছিল এবং কি কি বলা হয়েছে সেইটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। Just 6 months before the Montfort reform were to be put into effect, two bills were introduced in the Imperial Legislative Council. Imperial Legislative Council হচ্ছে যেটা ইংল্যান্ডের আইনসভা। ইংল্যান্ডের যে আইনসভা সেখানে দুখানা বিল ওঠার কথা হয়, তার মধ্যে একটা বিলকে বাতিল করে দেওয়া হয় কিন্তু সেকেন্ড বিলটা তোলা হয়। সেই সেটার নাম হচ্ছে ডিফেন্স অফ ইন্ডিয়া রেগুলেশনস অ্যাক্ট 1915। 1915 খ্রিস্টাব্দের মানে একটা ডিফেন্স অফ ইন্ডিয়ার বলে একটা বিল পাস হয়েছিল বা আইন পাস হয়েছিল। ডিফেন্স অফ ইন্ডিয়া বলতে বুঝতে পারছো ভারতের ডিফেন্সের জন্য একটা আইন পাস হয়েছিল 1915 খ্রিস্টাব্দে। সেটাকে এক্সটেন্ড করার একটা বিল এই সময় পাস হয় বা 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে। অর্থাৎ 1915 খ্রিস্টাব্দে ভারতে কিভাবে ডিফেন্ড করা যায়, অর্থাৎ ভারতীয়রা যে বিদ্রোহ করছে, তারা আন্দোলন করছে, তার বিরুদ্ধে কিভাবে ডিফেন্ড করা যায়, ব্রিটিশরা কিভাবে ডিফেন্ড করতে পারবে, সেই কারণে 1915 খ্রিস্টাব্দে একটা আইন পাস হয়েছিল। সেই আইনটাকে আরো এক্সটেন্ড করার জন্য, সেই আইনটাকে আরো শক্তিশালী করার জন্য নতুন একটা আইন পাস হয় 1919 খ্রিস্টাব্দে। এই বিলটা ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল বা ইংল্যান্ডের যে আইনসভা রয়েছে সেখানে তোলা হয় এবং এই বিলটা আলটিমেটলি পাসও হয়ে যায়। সেই বিলটার অফিসিয়ালি যে নামটা ছিল সেটা হচ্ছে অ্যানার্চিক্যাল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইম অ্যাক্ট 1919 হবে এখানে, ঠিক আছে। অ্যানার্চিক্যাল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইম অ্যাক্ট, যে আইনটা আরো পপুলারলি রাওলাট আইন নামে পরিচিত ছিল। তো প্রথমে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এই আইনটার অরিজিনাল নাম কি ছিল, অ্যানার্চিক্যাল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইম অ্যাক্ট। এটাই তোমাদেরকে এই এক্স্যাক্ট এই পুরো নামটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে অ্যানার্চিক্যাল শব্দটা দেখতে পাচ্ছ, এই অ্যানার্চিক্যাল শব্দের বাংলা মানে হচ্ছে বিদ্রোহ বা বলতে পারো আন্দোলন, এরকম। তো অ্যাকচুয়ালি এই আইনটা আনা হচ্ছে কেন, ভারতে যে আন্দোলনগুলো চলছে সেইগুলোকে কিভাবে দমন করা যাবে সেই জন্য এটাকে বলা হচ্ছে। এবং এই আইনটার আরেকটা নাম হচ্ছে রাওলাট আইন, বাট পপুলারলি নোন অ্যাজ দ্য রাওলাট অ্যাক্ট। ইট ওয়াজ বেসড অন দ্য রেকমেন্ডেশন মেড অন দ্য in the previous year to the Imperial Legislative Council by the Rowlatt Commission headed by British Judge Sir Sidney Rowlatt। ঠিক এর আগের বছরে অর্থাৎ 1918 খ্রিস্টাব্দে একটা কমিটি গঠন হয় ব্রিটিশ পার্লামেন্টে। এখানে যা ঘটনা হচ্ছে সমস্ত ব্রিটিশ পার্লামেন্টের কথা বলা হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে একটা কমিটি গঠন করা হয় যার হেড ছিলেন সিডনি রাওলাট। ইনি ব্রিটেনের একজন জাজ ছিলেন, বিচারক ছিলেন। তিনি কয়েকটা রেকমেন্ডেশন দেন যে এই জিনিসগুলো করে আমরা ভারতীয়দের যে আন্দোলনগুলো সেগুলোকে দমন করতে পারি। সেইগুলোকে একত্রিতভাবে
এই আইনটা পাস করা হয়, অ্যানার্চিক্যাল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইম অ্যাক্ট, বা সেই যেহেতু এটা সিডনি রাওলাট এটা বলেছেন সেই জন্য এটার আরেকটা নাম হয়ে যায় রাওলাট অ্যাক্ট। মেন যে জিনিসটা এখানে বলা হয় যে ভারতীয়দের কোনো বিচার ছাড়া, কোনো কিছু না দেখে তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া যাবে। অর্থাৎ দোষ করেছে কি করেনি সেটা পরের কথা, তাদেরকে কোনো জাজ, কোনো আইনজীবী দেওয়া যাবে না, তাদেরকে কোনো ডিফেন্ড করার কেউ থাকবে না, ডাইরেক্ট যদি ব্রিটিশ সরকার মনে করে তাদেরকে গ্রেপ্তার করে নিতে পারবে। এইটাই মেন জিনিস ছিল এই রাওলাট অ্যাক্টে। দেখো এখানে বলা হচ্ছে দ্য কমিটি হ্যাড রিকমেন্ডেড দ্যাট অ্যাক্টিভিস্ট শুড বি ডিপোর্টেড অর ইমপ্রিজন্ড উইদাউট ট্রায়াল ফর 2 years and that even possession of seditious newspaper would be adequate evidence of guilt। তো এখানে বলা হয় যে যদি ব্রিটিশ সরকার মনে করে যে কেউ একটা কোনো একজন ব্যক্তি ব্রিটিশ বিরোধী কর্মে লিপ্ত, তাকে গ্রেপ্তার করে নেওয়া হবে, তার জন্য কোনো ট্রায়াল হবে না, 2 বছরের জন্য তাকে গ্রেপ্তার করে রাখা যাবে। এইরকম একটা ক্ষমতা দেওয়ার কথা বলা হয় এই রাওলাট অ্যাক্টের মাধ্যমে। তো এক কথায় বলা যেতে পারে ব্রিটিশ সরকারের দমনমূলক নীতির চরম এক্সাম্পল হচ্ছে এই রাওলাট অ্যাক্ট। এবং ব্রিটিশরা এতদিন ধরে যে ক্লেম করে আসছিল যে আমরা আইনের শাসন করি, তার পুরো যে অ্যাকচুয়াল চিত্রটা সেটা আমাদের মানে ভারতীয়দের সামনে চলে আসে। এবং এটার যখনই এই কথাটা ভারতীয়দের মধ্যে প্রচারিত হবে, তখন থেকেই ভারতে এক তুমুল বিদ্রোহ শুরু হয়ে যাবে। এবার এই আইনটা যখন প্রথমে ব্রিটিশ পার্লামেন্টে অ্যাপ্রুভ করা হলো, তারপর সেটা যখন অ্যাপ্রুভ করা হচ্ছে, তখন ভারতীয় মেম্বার যারা ছিল তারা সকলে এটার বিরুদ্ধে কথা বলে। অল দ্য ইলেক্টেড ইন্ডিয়ান মেম্বার্স অফ দ্য ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ভোটেড এগেইনস্ট দ্য বিল। অর্থাৎ ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল বা কেন্দ্রীয় আইনসভাতে যারাই ইলেক্টেড মেম্বার ছিলেন, অর্থাৎ ভারতীয়দের কথা বলা হচ্ছে, তারা প্রত্যেকেই এটার বিরুদ্ধে কথা বলে, মানে এটার বিরুদ্ধে ভোট দেয়। স্বাভাবিক ঘটনা, এরকম একটা আইন ভারতীয়দের জন্য আনা হচ্ছে, ভারতের যারা মেম্বার তারা নিশ্চয়ই ভোট দেবে না, সেই ঘটনাটাই হয়। কিন্তু এর আগেই আমি আগের কোনো একটা ক্লাসে তোমাদের বলে এসেছিলাম যে ভারতীয়দের কাছে ক্ষমতা দেওয়া হয়েছিল আগের, মানে 1919 খ্রিস্টাব্দের যে ভারত শাসন আইন আগের ক্লাসে, সেখানে আমরা বলেছিলাম যে ভারতীয়দের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, যে তারা কথা বলতে পারবে, বিভিন্ন করতে পারবে, সব ঠিক আছে। কিন্তু ভারতীয়দের হাতে সে এতটাও ক্ষমতা দেওয়া হয়নি যে তারা কোনো একটা বিলকে ডাইরেক্ট বাতিল করে দিতে পারবে, এই ক্ষমতাটা তাদের হাতে ছিল না। তো এইখানে যারাই মেম্বার ছিল তারা এগেনস্টে ভোট দিলেও অ্যাকচুয়ালি এই বিলটা পাসই হয়ে যায়, কোনোভাবেই এটাকে আটকানো যায় না। এই সময় যারা ব্রিটিশ কি বলে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল বা কেন্দ্রীয় আইনসভাতে যারা ভারতীয় মেম্বার ছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ, মদন মোহন মালভিয়া, মাজহার উল হক, প্রত্যেকে রিজাইন করেন। কিন্তু অ্যাকচুয়ালি রিজাইন করেও কোনো তো লাভ তো হবে না, বিলের মতো পাস হয়ে যায় এবং একটা আইনে পরিণত হয়ে যায়। The act allowed political activities to be tried without jurist or even imprisoned without trial। যেরকম ভাবে তাদেরকে কোনো দেওয়া হবে না, উকিলও দেওয়া হয় না, কিচ্ছু নয়, ডাইরেক্ট তাদেরকে বন্দি বানানোর ক্ষমতা ব্রিটিশ সরকারের হাতে দিয়ে দেওয়া হয়। ইট অ্যালাউড অ্যারেস্ট অফ ইন্ডিয়ান্স উইদাউট ওয়ারেন্ট অন দ্য মেয়ার সাসপিশন অফ ট্রিজন। অর্থাৎ এখানে ইভেন যদি ব্রিটিশ সরকার মনে করে যে কেউ অপরাধ করছে, যদি মনে করে, হয়তো সে করেও নি, তাকে সে গ্রেপ্তার করে নিতে পারবে, কোনো রকমের নেই, ওয়ারেন্ট নেই, কিচ্ছু নেই, ডাইরেক্ট গ্রেপ্তার করে দেওয়া হবে। ইভেন ব্রিটিশ সরকার বলবেও না কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু বলবে সে ব্রিটিশ বিরোধী বা ভারত সরকার বিরোধী কাজ করেছে, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, এইরকম একটা জিনিস দেওয়া হয়। এবার এটা যখনই পাস হয়, স্বাভাবিক ঘটনা, ভারতের মধ্যে একটা তুমুল বিদ্রোহ, প্রচন্ড অসন্তোষ সৃষ্টি হয়। এবং এইখানেই গান্ধীজি এগিয়ে আসেন এবং তিনি তার জীবনের প্রথম ভারতের রাজনীতিতে যবে থেকে তিনি প্রবেশ করেছেন, তারপরে প্রথমবার সর্বভারতীয় একটা আন্দোলন শুরু করেন। এর আগে আমরা যে আন্দোলনগুলো দেখে এসেছি, অর্থাৎ চম্পারণ সত্যাগ্রহ, হ্যাঁ, তারপরে হচ্ছে খেদা মুভমেন্ট, খেরা বাংলায় খেরাও বলা হয়, খেরা মুভমেন্ট, বা আহমেদাবাদ মিল স্ট্রাইক, এই প্রত্যেকটা একটা নির্দিষ্ট জায়গায় ছিল। বিহারের একটা জেলা বা গুজরাটের একটা শহর, এইটুকু জায়গা ছিল।
সর্বভারতীয় আন্দোলন এখনো পর্যন্ত গান্ধীজি করেননি। যখনই এই রাওলাট আইন পাস করা হয় তখন তিনি সর্বভারতীয় একটা আন্দোলনের ডাক দেন, এবং এটাই হচ্ছে তার জীবনের ভারতের রাজনৈতিক জীবনের প্রথম মাস বেস স্ট্রাইক, বা প্রথম সাধারণ মানুষের, পুরো সর্বভারতীয় মানুষদের জন্য একটা আন্দোলন। তো প্রশ্ন এখান থেকে এটাই আসে যে ভারতে গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটা ছিল? উত্তর হবে রাওলাট আইন বিরোধী আন্দোলন। তো এটা একটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট। Just when the Indian expected a huge advance towards self-rule as a reward for their contribution to the world. দেখো একটু আগে বললাম যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতীয়দের তরফ থেকে তেমন কোনো আন্দোলন হয়নি। হ্যাঁ, হোম রুল আন্দোলন হয়েছিল, কিন্তু হোম রুল আন্দোলন কিন্তু গান্ধীজির আন্দোলনগুলোর মতো অত বড় আন্দোলন ছিল না। হোম রুল আন্দোলন যথেষ্ট পপুলার হলেও সেটা আইন অমান্য আন্দোলন বা অসহযোগ আন্দোলনের মতো অত বড় আন্দোলন ছিল না। তারপরে এটার কারণ হচ্ছে যেটা বললাম যে এখানকার লিডাররা, ভারতীয় লিডাররা ভেবেছিল যে তাদেরকে কিছু রিওয়ার্ড দেওয়া হবে যুদ্ধে ইংরেজদের হেল্প করার জন্য। ইভেন গান্ধীজি এই সময় প্রচুর মানুষকে বলেন যে তোমরা ব্রিটিশকে হেল্প করো। তার কথা শুনে প্রচুর মানুষ ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করে, তারা প্রাণ হারায়। এই সমস্ত জিনিসগুলোর জন্য তারা ভেবেছিল যে তাদেরকে সেলফ রুল বা স্বায়ত্ত শাসন, সেলফ গভর্নমেন্ট সেলফ রুল একই ব্যাপার, স্বায়ত্ত শাসন দেওয়া হবে। গান্ধীজিকে এই সময় একটা টাইটেলও দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কাইজার ই হিন্দ। তার কারণ গান্ধীজি এই সময় ব্রিটিশদের প্রচুর সাহায্য করেছিল। তো গান্ধীজিও ভেবেছিলেন যে এরপরে একটা কিছু ভালো কিছু দেওয়া হবে, আমরা যেরকম কিছু চাইছি তার কিছুটা দেওয়া হবে। কিন্তু তার বদলে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। স্বাভাবিকভাবে ভারতের মানুষ সহ গান্ধীজি প্রত্যেকে এটার প্রচন্ড ডিসঅ্যাপয়েন্ট হয়ে যান যে তারা কিছু আশা করেছিল, তার বদলে দেওয়া হচ্ছে এমন একটা আইন যেটা পুরোপুরি ভারত বিরোধী ছিল। তো এইখান থেকে আন্দোলন শুরু হয়। তো এখানে এই জিনিসগুলোই লেখা রয়েছে। অ্যাকচুয়ালি হি কল্ড দ্য রাওলাট অ্যাক্ট অ্যাজ ব্ল্যাক অ্যাক্ট। গান্ধীজি বলেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইরকম প্রশ্ন তোমরা হামেশাই দেখতে পাও যে কোনো একটা কোট তুলে দিয়ে বলা হয় এটা এই উক্তিটা কে করেছেন। তো রাওলাট আইনকে ব্ল্যাক অ্যাক্ট বা কালো আইন এটা বলেছিলেন গান্ধীজি। ক্লিয়ার? এবং দিয়ে তিনি একটা আন্দোলন শুরু করেন। গান্ধী কল ফর এ মাস প্রোটেস্ট অ্যাট অল ইন্ডিয়া লেভেল। তো ফার্স্ট টাইম তিনি একটা আন্দোলন করেন যেটা পুরো সর্বভারতীয় ব্যাপী হয়। কিন্তু সর্বভারতীয় ব্যাপী আন্দোলন, প্রোটেস্ট তো তিনি বলেন যে করবেন, সেটা করবেন কিভাবে, তার পদ্ধতি কি হবে, এবং সেইটার জন্য তিনি কিছু নিয়ম কানুন বলেন, এবং যে নিয়ম কানুনগুলো একদমই পুরোপুরি তার আন্দোলনের যে এক্সক্লুসিভ নিয়ম কানুন ছিল সেই রকমই। অর্থাৎ দ্য ফর্ম অফ প্রোটেস্ট ফাইনালি চুজেন ইনক্লুড অবজারভেশন অফ নেশন ওয়াইড হরতাল অর স্ট্রাইক accompanied by fasting and prayer and civil disobedience। অর্থাৎ হরতাল, স্ট্রাইক করা, সারা ভারতের বিভিন্ন জায়গাতে স্ট্রাইক করা হবে, বন্ধ ডাকা হবে, উপোস করা হবে, মানুষ উপোস করবে, যেটা করে আমরা দেখেছিলাম আহমেদাবাদ মিল স্ট্রাইকে গান্ধীজি নিজে এরকম একটা কাজ করেছিলেন। এবার ভারতের সমস্ত প্রচুর জায়গায় মানুষ এরকম উপোস করবে। তারপরে হচ্ছে আন্দোলন করবে, এবং সিভিল ডিসওবিডিয়েন্স মানে হচ্ছে যে আইনগুলো ব্রিটিশরা দিয়েছে সেগুলোর বিরোধিতা করবে, সেই আইনগুলো মানবে না। এটাই গান্ধীজির আন্দোলনের নিয়ম ছিল। এছাড়া ব্রিটিশ দ্রব্য বর্জন, হেনা তেনা, এই সমস্ত যেগুলো আমরা আগের যে ক্লাসে সেটা দেখে এসেছি, সেই রকম আন্দোলন এবার সারা ভারতব্যাপী হওয়া শুরু হয়। তো এর আগের দিন আমি তোমাদেরকে 3টে পয়েন্ট বলেছিলাম যে প্রথম যে 3টে আন্দোলন গান্ধীজি করেছিলেন, প্রথম আন্দোলনটা ছিল হচ্ছে সেইগুলো ছিল হচ্ছে কৃষকদের জন্য, তারপর হচ্ছে শ্রমিকদের জন্য। তো এরা যখন গান্ধীজির আন্দোলনের ফলে বেনিফিটেড হয়, সমাজের নিচু স্তরের মানুষ যখন গান্ধীজির আন্দোলনের ফলে বেনিফিটেড হয়, এবং তারা যখন দেখে যে গান্ধীজি একটা সারা ভারতব্যাপী এত বড় একটা আন্দোলন করছেন, প্লাস সাধারণ মানুষের মধ্যে এমন একটা এই সময় ছিলই যে এইরকম একটা আইন আনা হচ্ছে, সমস্ত কিছু একসাথে হয়ে এই যে আন্দোলনটা সেটা একটা ব্যাপক আন্দোলনে পরিণত হয়। প্রথম সর্বভারতব্যাপী আন্দোলন গান্ধীজির একটা হিউজ আন্দোলনে পরিণত হয়। এখানে এই সমস্ত শ্রেণী এরা তো যোগদান করেই, সমাজের
উচ্চ শ্রেণী আমরা যাদেরকে বলি তারা পর্যন্ত আন্দোলনে জয়েন করে, ইভেন যারা স্টুডেন্ট ছিল তারা জয়েন করে, মহিলারা তারা জয়েন করে, প্রত্যেকে এখানে জয়েন করে, কারণ গান্ধীজির পপুলারিটি এই সময় ব্যাপক একটা জায়গায় ছিল এবং গান্ধীজি ডাক দিয়েছেন মানে প্রত্যেকেই আন্দোলনে যুক্ত হয়। তো এইরকম একটা আন্দোলন তো এই সময় শুরু হয়। তো 6ই এপ্রিল, এইবার দেখো এই ডেটগুলো কিছু কিছু মনে রাখতে হবে, শুধু 1919 মনে রাখলে হবে না, 6ই এপ্রিল 1919 এইরকম ডেট কিছু কিছু মনে রাখতে হয় যেগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এরকম অপশানে 4টে ডেট দিয়ে দেবে, 6 এপ্রিল, 7ই এপ্রিল, 8ই এপ্রিল, 9 এপ্রিল এরকম দিয়ে দেবে, তোমাদের সেখানে চুজ করতে হতে পারে। এখন কোশ্চেন এইরকম আসছে, তো সেই জন্য বারে বারে এগুলো বলা। তো এপ্রিল 6, 1919 এই সময় সত্যাগ্রহ লঞ্চ হয়। সত্যাগ্রহ মানে বুঝতেই পারছো, গান্ধীজির যে আন্দোলনের পদ্ধতি তার একটা স্পেশাল নাম দেওয়া হয়েছিল, তিনি দিয়েছিলেন, সেটা হচ্ছে সত্যাগ্রহ। তো এই দিন থেকে সত্যাগ্রহ শুরু হয়। 6ই এপ্রিল 1919 অফিসিয়ালি এই রাওলাট আইন বিরোধী সত্যাগ্রহ এই দিন থেকে শুরু হয়। কিন্তু এই দিনটা আসার আগে থেকেই বিভিন্ন জায়গাতে আন্দোলন ব্যাপক হারে শুরু হয়ে যায়, ছোটখাটো আন্দোলন নয়, ব্যাপকভাবে আন্দোলন শুরু হয়ে যায়। কলকাতা, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, বড় বড় শহরগুলোতে আন্দোলন হওয়া শুরু হয়ে যায়। কিন্তু সব থেকে খারাপ পরিস্থিতি ছিল পাঞ্জাবের। Especially in Punjab, the situation became so আচ্ছা, এখান থেকে সো বা ভেরি দুটো একসাথে হয় না, সো কেটে দিচ্ছি, ভেরি এক্সপ্লোসিভ। ঠিক আছে, পাঞ্জাবের অবস্থা এই সময় খুব খারাপ ছিল, কারণ পাঞ্জাবে আন্দোলন দমন করার জন্য ব্যাপক অত্যাচার, ব্যাপক কিছু করা হয় এই সময়। এর কারণও ছিল পাঞ্জাবের মানুষ যারা এতদিন অবধি ব্রিটিশদেরকে সাপোর্ট করত, ইভেন তারা যে মহাবিদ্রোহ হয়েছিল তাতে ব্রিটিশ আর্মিতে যোগদান করে পাঞ্জাবিরা ভারতীয়দের বিরুদ্ধে মানে এই যে বিদ্রোহটা সেটা দমন করতে সাহায্য করেছিল। কিন্তু এই সময় এর আগে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আস্তে আস্তে পাঞ্জাবিদের ব্রিটিশ বিরোধী করে দিতে শুরু করে। ক্লিয়ার? আর এই কারণে পাঞ্জাবে আন্দোলনের এটাও খুব বেশি ছিল, প্রচন্ড শক্তিশালী আন্দোলন পাঞ্জাব থেকে উঠে আসছিল, আর সেইটা দমন করার জন্য ব্রিটিশরাও ব্যাপকভাবে এখানে করছিল, ফোর্স করছিল। পাঞ্জাবে দুজন ব্যক্তি ছিল যিনি প্রধান লেফটেন্যান্ট গভর্নর, তার নাম ছিল হচ্ছে মাইকেল ও ডায়ার। ওকে, এই মাইকেল ও ডায়ার, দেখো এই সময় ভারতে যে সমস্ত প্রান্তগুলো ছিল, পাঞ্জাব একটা প্রান্ত ছিল, বেঙ্গল একটা প্রান্ত ছিল, এরকম বিভিন্ন প্রান্ত ছিল, ইউনাইটেড প্রভিন্স একটা প্রান্ত ছিল, এরকম প্রত্যেকটা প্রান্তে এক একজন করে গভর্নর বা লিউটেন্যান্ট গভর্নর নিযুক্ত করা হতো। তো পাঞ্জাবে এই সময় যিনি লিউটেন্যান্ট গভর্নর ছিলেন তার নাম হচ্ছে স্যার মাইকেল ও ডায়ার। ঠিক আছে, এনার উপর দায়িত্ব দেওয়া হয় যে পাঞ্জাবে যে প্রবলেমগুলো চলছে, যে আন্দোলন চলছে সেটাকে দমন করতে হবে। আর এরকম আন্দোলন দমন করার জন্য তিনি আবার একজনের ওপর নির্ভর করেন, তারও নাম ছিল ডায়ার, দুজনেরই নাম ডায়ার। এনার নাম হচ্ছে মাইকেল ও ডায়ার। ঠিক আছে, ইনি হেড মানে হচ্ছে প্রধান, আর আরেকজন যিনি ডায়ার তিনি সেনাবাহিনীর প্রধান, যিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যুক্ত রয়েছেন। তো মাইকেল ও ডায়ারের উপর এরকম দায়িত্ব দেওয়া হয়, তিনি লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। তো এবার আমরা আসছি জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার বা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে। পৃথিবীর ইতিহাসে হয়তো এরকম হত্যাকাণ্ড খুঁজে মানে এরকম খুব কম জায়গা রয়েছে যেখানে এরকম হত্যাকাণ্ড হয়েছে। সাধারণ মানুষকে দাঁড় করিয়ে গুলি চালানোর মতো বর্বরতা, যে ব্রিটিশরা এতদিন ধরে ক্লেম করে আসতো যে তারা খুব উন্নত জাতি, তারা খুব উন্নত এবং ভারতীয়দেরকে তারা উন্নত করতে এসছে, এই একটা ঘটনা চোখ খুলে দেয় সমস্ত মানুষকে, শুধু পাঞ্জাবে নয় সারা ভারতের মানুষের চোখ খুলে দেয় যে ব্রিটিশরা কতটা উন্নত। সাধারণ মানুষ যাদের হাতে কোনো অস্ত্র নেই, নিরস্ত্র মানুষকে দাঁড় করিয়ে গুলি চালানো, এক দুবার নয়, বহু মানুষের উপরে বহুবার গুলি চালানো, প্রায় 1600 গুলি চালানো হয় এখানে। সেই রকম একদম চোখের আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে অ্যাকচুয়ালি ব্রিটিশরা কি। এবং এর পর থেকে ব্যাপকভাবে ভারতে ব্রিটিশ মানে ভারতীয় মানুষরা ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে। আগে আবার বলছি, এই ডেটগুলো খুব ইম্পর্টেন্ট, যে যে দিনগুলো বলবো তোমরা অবশ্যই ডেট সহ মনে রাখবে। ইয়ার এপ্রিল 13, 1919, 13ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে এই ঘটনাটা ঘটে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ঠিক আছে, অমৃতসরের এই জায়গাটা অবস্থিত। এবং একটু আগেই বললাম যে পাঞ্জাব
এই জায়গার অবস্থা খুবই খারাপ ছিল, এই সময় অগ্নিগর্ভ অবস্থা ছিল, এবং অমৃতসর ওয়াজ দ্য ওয়ার্স্ট এফেক্টেড বাই দ্য ভায়োলেন্স। সব থেকে বেশি পুরো পাঞ্জাবে যদি বলো সব থেকে বেশি খারাপ অবস্থা ছিল অমৃতসরে। অ্যাকচুয়ালি গান্ধীজির যে আন্দোলন সেখানে রয়েছে নন ভায়োলেন্ট, তাই তো। তো নন ভায়োলেন্টলি এই আন্দোলনগুলো চলছিল, কিন্তু পাঞ্জাব বলো অমৃতসর বলো প্রত্যেকটা জায়গাতেই নন ভায়োলেন্ট বা অহিংস আন্দোলনই চলছিল। কিন্তু আস্তে আস্তে সেই আন্দোলনটা হিংসাত্মক হয়ে ওঠে। সাধারণ মানুষ তারা বিশেষ কিছু কারণে হিংসাত্মক হয়ে ওঠে, এবং সেইগুলো দমন করার উদ্দেশ্যে ব্রিটিশরা যে কাজগুলো করে সেটা আরো সাংঘাতিক ছিল। অমৃতসর ওয়াজ দ্য ওয়ার্ডস এফেক্টেড বাই ভায়োলেন্স। ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ নো ভায়োলেন্স, যেটা একটু আগে বলছিলাম যে এখানে কোনো রকম ভায়োলেন্স বা কিছু ছিল না বাই দ্য প্রোটেস্টার। ইন্ডিয়ান্স শাট ডাউন দেয়ার শপস অ্যান্ড নর্মাল ট্রেড, মানে যেরকম গান্ধীজি আন্দোলনের কথা বলেন যে হরতাল পালন করা, তারা পাঞ্জাবের মানুষ তাদের সমস্ত দোকানপাট বন্ধ করে দেন, তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন, হরতাল পালন করতে থাকেন। এইরকমই আন্দোলন চলছিল পাঞ্জাবে নন ভায়োলেন্টলি। কিন্তু পরবর্তীকালে এই আন্দোলনটা ভায়োলেন্ট হয়ে যায়। অন এপ্রিল 9 that two nationalist leaders সৈফুদ্দিন কিচলু অ্যান্ড ডাক্তার সত্যপাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেট, এই দুটোই তোমাদের মনে রাখতে হবে। 9 এপ্রিল 1919-এ পাঞ্জাবের দুজন বিখ্যাত লিডার, একজনের নাম সৈফুদ্দিন কিচলু, একজনের নাম ডাক্তার সত্যপাল। এবার দেখো, সৈফুদ্দিন কিচলু আসছেন মুসলিম শ্রেণী থেকে, মুসলিম সম্প্রদায় থেকে, ডাক্তার সত্যপাল আসছেন হিন্দু সম্প্রদায় থেকে। অর্থাৎ দুই কমিউনিটির মানুষ, দুজন সব থেকে বড় লিডার পাঞ্জাবের, এরা এই সময় সব থেকে বড় লিডার। দুই কমিউনিটি থেকে মানুষ এই সময় কে মানে বন্দি বানিয়ে নেওয়া হয়। আর যখনই বন্দি বানানো হয় এই সময় ধর্ম জাতি নির্বিশেষে প্রত্যেক পাঞ্জাবি একত্রিত হয়ে যায় এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। টু ন্যাশনালিস্ট লিডার সৈফুদ্দিন কিচলু অ্যান্ড ডাক্তার সত্যপাল ওয়ার অ্যারেস্টেড বাই দ্য ব্রিটিশ অফিসিয়ালস উইদাউট এনি প্রভিশন। যেরকম বলা হয়েছে এই এতে রাওলাট আইনে যে কোনো কারণ ছাড়াই আন্দোলনকারীদের গ্রেপ্তার করা যাবে, সেইভাবেই সৈফুদ্দিন কিচলু এবং ডাক্তার সত্যপালকে গ্রেপ্তার করা হয়। এবং তাদের কারণ কি, তারা কি করেছিল, তারা মিটিং করছিল, প্রোটেস্ট করছিল, বিরোধিতা করছিল, কোনো রকম ভায়োলেন্ট কিছু নয়, জাস্ট বিরোধিতা, মিটিং মিছিল বা হরতাল, সেই কারণেই তাদেরকে বন্দি করে নেওয়া হয়। দিস কজড resentment among the Indians protester who came out in thousand on April 10। যেটা বলছিলাম, দুই সম্প্রদায়ের দুজন সব থেকে বড় লিডারকে বন্দি বানিয়ে নেওয়া, যার ফলে সমস্ত জায়গা থেকে, হিন্দু সম্প্রদায় থেকে, মুসলিম সম্প্রদায় থেকে সবাই মিলে একত্রিতভাবে রাস্তায় নেমে আসে। আর এটা এক দুই নয়, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে এবং তারা তাদের লিডারদেরকে ছেড়ে দেওয়ার জন্য আন্দোলন করতে থাকে। তখনও পর্যন্ত আন্দোলন নন ভায়োলেন্ট রয়েছে। সুন দ্য প্রোটেস্ট টার্ন ভায়োলেন্ট, কিন্তু এরপর থেকেই এই আন্দোলনটা ধীরে ধীরে সশস্ত্র হয়ে যায় বা ভায়োলেন্ট হয়ে যায়। Because the police restored the firing on in which some of the protesters were killed, tension ran high। এবার এই আন্দোলনটা যখন প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ যখন রাস্তায় নেমে এসেছে, তখন ব্রিটিশরা কি করে, এদের উপরে করতে শুরু করে, লাঠিচার্জ করা বা গুলি চালানো, এইগুলো করতে থাকে। বেশ কয়েকজন এরকম আন্দোলনকারী মারা যায়। তার ফলে এবার কতদিন অবধি সাধারণ মানুষ সহ্য করবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে? যতই গান্ধীজি বলুক যে আন্দোলন থাকা উচিত, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো সম্ভব নয়। কেউ কারোর উপরে একাধিকবার আক্রমণ হচ্ছে, সে কতদিন মুখ বুজে থাকবে? ফাইনালি এখানকার সাধারণ মানুষ, আন্দোলনকারীরা সশস্ত্র হয়ে ওঠে এবং রায়ট লেগে যায়। যেখানে তারা ব্রিটিশদের পায় তাদেরকে হত্যা করতে থাকে বা এরকম করতে থাকে। কিছু ঘটনা এরকম ঘটে, বেশ কিছু ব্রিটিশ মানুষজন এখানে মারা যায়, কয়েকজন তাদের মধ্যে মহিলাও ছিলেন। তো এইভাবে এখানে ঘটনাটা ঘটে। এবার যখনই এইরকম ঘটনা ঘটতে থাকে, আগে যার কথা বললাম ডায়ার, তিনি দায়িত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল রেজিল্যান্ড ডায়ার। ঠিক আছে, আগের জনের নাম ছিল মাইকেল ও ডায়ার। ঠিক আছে, মাইকেল ও ডায়ার ছিলেন হচ্ছে মেন পাঞ্জাবের প্রধান, লিউটেন্যান্ট গভর্নর। তার আন্ডারে যারা সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীর প্রধান, তার নাম ছিল হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল রেজিল্যান্ড ডায়ার। এই নামটাও তোমাদের মনে রাখতে হবে, রেজিনাল ডায়ার। এনাকে দায়িত্ব দেওয়া হয় যে এই ঘটনাগুলোকে বন্ধ করার জন্য। ডায়ার
ডায়ারের হাতে যখনই ক্ষমতা দেওয়া হয়, এই রেজিনাল্ড ডায়ার হাতে যখনই ক্ষমতা দেওয়া হয়, তিনি 13 এপ্রিলে একটা ঘোষণা করেন। সেই ঘোষণাতে বলা হয় যে কোনো মানুষ, পাঞ্জাবের কোনো মানুষ উইদাউট পাস বেরোতে পারবে না। অর্থাৎ তারা যদি বাড়ি থেকে বেরোয় বা কোথাও যেতে চায়, তাদেরকে একটা পাস ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে নিতে হবে, সেইটা ছাড়া তারা কোথাও যেতে পারবে না। আর টোটাল ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 3 জন মানুষ একত্রিত হতে পারবে, তার বেশি মানুষ জড়ো হতে পারবে না। এটা 13 তারিখে এরকম ঘোষণা করা হয়। ঠিক এই দিনই 13 তারিখে ছিল বৈশাখী পূর্ণিমা। ক্লিয়ার? বৈশাখী পূর্ণিমা খুব বড় উৎসব হয় হিন্দু ধর্মে, তোমরা জানো বৈশাখী পূর্ণিমা একটা বড় দিন। তো সেই দিনে একটা বড় উৎসব হয়, এটা বলার কারণ রয়েছে। তো 13 এপ্রিল এরকম ঘোষণা করা হয়। কিন্তু তখন তো আর নিউজ পেপার বা ফেসবুক হোয়াটসঅ্যাপ এরকম ছিল না যে কোনো একটা খবর, কোনো একটা জিনিস পাস হলো সঙ্গে সঙ্গে খুব, নিউজ পেপার বলছি সরি, নিউজ চ্যানেল বা ফেসবুক হোয়াটসঅ্যাপ এরকম ছিল না যে খুব সহজে দ্রুত এটা চারিদিকে ছড়িয়ে যাবে এই খবরটা যে 13 তারিখ থেকে ব্রিটিশরা এরকম বারণ করেছে। মানুষ জানে না সেই দিন বড় একটা উৎসব রয়েছে হিন্দু ধর্মের। তো হিন্দুরা জড়ো হতে থাকে। কোথায় জড়ো হয়? জালিয়ানওয়ালাবাগ বলে একটা মাঠে। জালিয়ানওয়ালাবাগের যে মাঠটা ছিল সেটার একটা, তোমরা অনেকে হয়তো ছবি দেখেছো বা ইভেন অনেকে ঘুরতে গেছো, এই মাঠটা পুরো এরকম ঘেরা মাঠ ছিল, উঁচু পাঁচিল দেওয়া মাঠ। মাঝখানে সামনে একটাই হচ্ছে গেট ছিল, একটা মাত্র গেট, পুরো মাঠটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, যেটা টপকে বেরোনো যাবে না। ক্লিয়ার? মাঝখানে একটা কুয়ো ছিল, এরকম একটা ব্যাপার। এবার আশেপাশের প্রচুর গ্রাম থেকে মানুষ একত্রিত হতে থাকে এই বৈশাখী পূর্ণিমা উপলক্ষে। এ লার্জ ক্রাউড অফ পিপল মোস্টলি ফ্রম নেবারিং ভিলেজ unaware of the prohibitory order in the city gathered in the Jallianwala Bagh. ক্লিয়ার? তো তারা আদৌ জানতোই না, আশেপাশের মানুষ জানতোই না যে এরকম একটা ঘোষণা করা হয়েছে। তারা নর্মালি উৎসব বলে তারা একত্রিত হয়। অন্যদিকে সেম দিনে সেম জায়গাতে এখানকার যারা লোকাল লিডার ছিল হ্যাড কল্ড ফর এ প্রোটেস্ট মিটিং অ্যাট দ্য ভেন্যু। অর্থাৎ যে ডাক্তার সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয়েছে, তার প্রতিবাদে একটা সভাও সেম মাঠে, জালিয়ানওয়ালাবাগ মাঠে রাখা হয়। অর্থাৎ এখানে যে মানুষগুলো জয়েন করেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছেন ধর্মাবলম্বী, অর্থাৎ তারা ধর্মীয় কারণে এসেছেন। আর বেশ কিছু লোক রয়েছেন যারা এই মিটিংয়ে যোগদান করেছেন। ঠিক আছে? মোটামুটি বলা হয় যে 20,000 লোক ছিল যারা পলিটিক্যাল কারণে যোগদান করেছিল। এবার কতজন ধর্মীয় কারণে যোগদান করেছিল তার কোনো হিসাব নেই, কারণ ধর্মীয় কারণে আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ এখানে জয়েন করেছিল। ঠিক আছে? এইবার মিটিংটা কিন্তু এই মিটিংটাও পিসফুলি ছিল। দ্য মিটিং হ্যাড গন অন পিসফুলি অ্যান্ড টু রেজলিউশন, ওয়ান কলিং ফর দ্য রিপিল অফ দ্য রাওলাট অ্যাক্ট অ্যান্ড আদার কন্ডেমিং দ্য ফায়ারিং অন এপ্রিল 10 হ্যাজ বিন পাসড। অর্থাৎ এই মিটিং যেটা হচ্ছিল, একদিকে হচ্ছে ধর্মীয় উৎসব, আর একদিকে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে বলা হয় যে দুটো আইন পাস হয়, মানে দুটো রেজলিউশন পাস হয়। রেজলিউশন মানে আমরা এরপর এই দুটোর বিরোধিতা করছি, এরকম একটা জিনিস বলা হয়। প্রথমটা হচ্ছে রাওলাট অ্যাক্টের বিরোধিতা, যে রাওলাট অ্যাক্ট একটা বাজে আইন, এটার একটা বিরোধিতা করা। এবং সেকেন্ড হচ্ছে 10ই এপ্রিল যে গুলি চালানোর ঘটনা হয়েছে, আগে বলে এলাম, সেইটার বিরোধিতা এখানে করা হয়। এই সময় উপস্থিত হয় ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার। এবার এসে তিনি আর্মি নিয়ে, পুরো সশস্ত্র আর্মি নিয়ে মাঠে ঢোকেন। একটা মাত্র দরজা, সেটা বন্ধ করে দেওয়া হয় এবং তার সৈন্যবাহিনীকে ডাইরেক্ট অর্ডার দেওয়া হয় যে লোক এখানে রয়েছে তাদের উপর গুলি চালানোর কথা। দ্য ট্রুপ সারাউন্ডেড the gathering under order from General Dyer and blocked the only exit point and opened fire on the armed crowd. দেখো, বেশ কয়েক হাজার, 20,000 তো শুধু রাজনৈতিক কারণেই ছিল, তার থেকে অনেক বেশি মানুষ ধর্মীয় কারণে অংশগ্রহণ করেছে। সেই সমস্ত মানুষরা কেন জয়েন করেছে, এখানে কি হচ্ছে, বা তারা আদেও এই নিয়মটা যেটা পাস করা হয়েছে যে 3 জনের বেশি জড়ো হতে পারবে না, সেগুলো জানে কি জানে না, না দেখেই জেনারেল ডায়ার এই মানুষদের ওপর গুলি চালানোর কথা বলে দেন এবং তার আর্মি গুলি চালাতে শুরু করে। এখনো পর্যন্ত এই পাঁচিলের গায়ে গুলির দাগ রয়েছে। অনেক মানুষ পাঁচিলে উঠতে চান, দ্বীপ পেরোতে চান, কিন্তু তারা পারেন না, গুলির আঘাতে সেখানেই লুটিয়ে পড়েন। মাঝখানে একটা কুয়ো রয়েছে, হাজার হাজার মানুষ সেখানে সেই কুয়োতে ঝাঁপিয়ে পড়েন প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে। সেই চাপে
পরের পর মানুষ যদি কুয়োর ওপর ঝাঁপিয়ে পড়ে, নিচের মানুষরা দম বন্ধ হয়ে মারা যায়, প্রচুর মানুষ ডাইরেক্ট গুলি খেয়ে মারা যায়। এইরকম একটা পরিস্থিতি এখানে হয়। এরকম একটা ঘটনা, যে ঘটনা আমরা হয়তো এখন মানে ভাবতে পারছি না, মানে ভাবতে পারছি কিন্তু প্রকাশে সামনে না, সেই সময় না দেখলে মানে আমাদের এরকম কোনোদিন ঘটনা আমাদের জীবনে হয়তো হয়নি সেই সময় যেরকম ঘটনা ঘটেছে, এই যে ঘটনাটা ঘটেছে। যাই হোক, এরকম একটা ঘটনা ঘটে। ব্রিটিশরা বলে যে 379 জন মানুষ মারা যায় এবং 1100 মানুষ জখম হয়, যেটা কোনোদিনই সম্ভব নয়। 20,000 জন, আগে বললাম অ্যাবাভ 50 ধরে এরকম, মানে 20,000 জন যদি রাজনৈতিক কারণে যোগদান করে, তার থেকে অনেক বেশি বলা হয় যে এখানে ধর্মীয় কারণে যোগদান করেছিল। 50-60 হাজার জন মানুষ তো থাকবেই, তাদের মাত্র 379 জন মারা যেতেই পারে না। প্রচুর মানুষ এখানে মারা যায়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অন দ্য আদার হ্যান্ড এস্টিমেটেড মোর দেন 1500 ওয়ার ইনজিউর্ড। বলছেন ন্যাশনাল কংগ্রেস বলছে যে 1500 মানুষ, কমপক্ষে 1500 মানুষ তো আহত হয়েছিলই, আর মোটামুটি 1000 মানুষ তো মারা গেছিলই। তার থেকে বেশিও হতে পারে, তার থেকে কম তো নয়। 1000 জন মানুষ মারা গেছিল, কারণ 1650 খানা, এটা ইম্পর্টেন্ট, কটা বুলেট চালানো হয়েছিল, 1650 খানা গুলি চালানো হয়েছে। তুমি ভাবো, তোমরা ভাবো যে একটা ভিড়ের মধ্যে যদি 1650টা গুলি চালানো হয়, কারুর না কারুর তো লাগবেই। অত লোক জড়ো হয়েছে, তাদের কারুর না কারুর তো লাগবেই, মারা না যাক, জখম তো হবেই। তো প্রচুর মানুষ এখানে হয়। প্লাস যেটা বললাম, কুয়োর মধ্যে সকলে লাফিয়ে পড়ে, অনেকে দম বন্ধ হয়ে প্রচুর লোক মারা যায়। ছোটাছুটির ফলে পায়ের তলায় চাপা পড়ে অনেকে মারা যায়, আহত হয়। এইরকম ঘটনা ঘটে এখানে। এবং এই ঘটনাটা আমাদের পুরো পৃথিবীর ইতিহাসে একটা অন্ধকার সময়, যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনা যখন সারা ভারতে প্রচারিত হয়, প্রথমে তো ব্রিটিশরা চেষ্টা করে কিভাবে এই ঘটনাকে শুধু পাঞ্জাবেই আটকে রাখা যায়, দমন করে দেওয়া যায়, কিন্তু আলটিমেটলি এটা ছড়িয়ে পড়ে। প্লাস এখানে কিভাবে দমন করা হয়, পুরোপুরি ব্রিটিশরা বলেই দেয় যে পাঞ্জাবে এই সময় কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না, যদি কেউ বেরোয় রাস্তায় হামাগুড়ি দিয়ে হাঁটতে হবে, তার যদি কোনো দরকার থাকে কোথাও যেতে চায়, হামাগুড়ি দিয়ে যেতে হবে, উঠে দাঁড়াতে পারবে না। এইরকম ভাবে, মানে যাতে তারা কোথাও না গিয়ে এই খবরটা লিক করে দিতে পারে, এরকম ভাবে দমন করার চেষ্টা হয়। কিন্তু আলটিমেটলি এই খবরটা সারা ভারতে ছড়িয়ে পড়ে, এবং যখন ভারতে ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক নেতা সকলেই শকড হয়ে যায় যে এটা কি হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড ত্যাগ করেন। নাইটহুড মানে নাইটহুড যাকে দেওয়া হয় তার নামের সঙ্গে স্যার যোগ হয়। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের এই নাইটহুডটা থাকতো তাহলে আমরা স্যার রবীন্দ্রনাথ ঠাকুর বলতাম, কিন্তু তিনি এটা ত্যাগ করে দেন। গান্ধীজিকে যে টাইটেলটা দেওয়া হয়েছিল কাইজার ই হিন্দ, সেই টাইটেলটা তিনি ত্যাগ করেন, এবং তিনি বুঝতে পারেন যে আলটিমেটলি ব্রিটিশ সরকারকে এরকম ভাবে বলে মানে এ করা হবে না, মানে এইরকম আন্দোলন জাস্ট করে তাদেরকে কিছুই বোঝানো যাবে না। কিন্তু এই সময় আন্দোলন চালানো আর সম্ভব নয়, কারণ এই সময় গান্ধীজি বুঝেছিলেন যদি এই আন্দোলনকে চালানো হয়, যে আন্দোলনটা রাওলাট আইন বিরোধী আন্দোলন চলছিল, সেটা যদি এই সময়ও কন্টিনিউ করা হয়, মানুষ খেপে যাবে, এটা ভায়োলেন্ট হয়ে যাবে পুরোপুরি। এইরকম একটা ঘটনার পরে, স্বাভাবিক ঘটনা, যেখানে এইরকম আন্দোলন চলবে পুরো ভায়োলেন্ট হয়ে যাবে। সেই কারণে 18ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে এই আন্দোলনটাকে উইথড্র করে নেওয়া হয় বা তুলে নেওয়া হয়। আবার সেম এখানেও এই ডেটটা ইম্পর্টেন্ট, 18ই এপ্রিল 1919 রাওলাট আইন বিরোধী আন্দোলন গান্ধীজি তুলে নেন, কারণ তিনি জানতেন যে এই আন্দোলনটা যদি চলে তাহলে এটা ভায়োলেন্ট হয়ে যাবে। এই যখন হয়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যখন হয়, ভগৎ সিং এর বয়স মাত্র 11 বছর। 11 বছরের বালক, তার চোখের সামনে, সে নিজের চোখের সামনে এই ঘটনা দেখে। দেখার পরে তার মাথায় একটাই উপলব্ধি আসে যে যেভাবে হোক এই ব্রিটিশ সরকারকে সরিয়ে দিতে হবে। ভাবতে পারো, একটা 11 বছরের বালক, তার এখন আমরা যদি এখনো আমরা এই বয়সেও যদি দেখি, আমরা শকড হয়ে যাব, মানে কি অবস্থা হবে তার ঠিক নেই। কিন্তু সেই সময় একটা 11 বছর বয়সের বালক, তার মাথায় তখনই ঢুকে যায় যে আমাদেরকে এই ব্রিটিশ সরকারকে সরাতে হবে। এবং তিনি পরবর্তীকালে বলেও ছিলেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অ্যাকচুয়ালি ব্রিটিশরা নিজেদের
এটা নিজেরাই ডেকে এনেছিল, বিপদটা নিজেরাই ডেকে এনেছিল এই ঘটনার মাধ্যমে। এই ঘটনার জন্য কত মানুষ যে বিপ্লবী মানে কাজে অংশগ্রহণ করে, কত মানুষ যে আন্দোলনে যোগদান করে তার কোনো এ নেই। যাই হোক, এরকম একটা কথা ভগৎ সিং বলেন। উধম সিং, এনার নাম তোমরা আশা করছি শুনেছো। উধম সিং পরবর্তীকালে তিনি মাইকেল ও ডায়ারকে হত্যা করে দেন, যিনি লিউটেন্যান্ট গভর্নর ছিলেন, যার আন্ডারে এই ঘটনা ঘটেছিল। জেনারেল ডায়ার নয়, মাইকেল ও ডায়ার। ওনার যে গুলি চালিয়েছিল অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে রেজিডেন্ট ডায়ার, আর ইনি হচ্ছেন মাইকেল ও ডায়ার। এনাকে হত্যা করে দেওয়া হয় এবং এই কারণে উধম সিং এর ফাঁসি হয় 1940 খ্রিস্টাব্দে। এই উধম সিংও খুব ছোট ছিল যখন এই এটা হয়, 1919-এর যে ঘটনাটা ঘটে তখন জালিয়ানওয়ালাবাগে, তখন তিনিও ঠিক করে নেন যে যেভাবে হোক এর বদলা নিতে হবে, এবং সেই বদলা তিনি নিয়েও ছাড়েন। 1940 খ্রিস্টাব্দে তার ফাঁসি হয়, কিন্তু তার আগে তিনি এই জেনারেল ও ডায়ার, মাইকেল ও ডায়ারকে হত্যাও করে দিয়ে যান। তো এই সমস্ত মানুষগুলো সম্পর্কে অবশ্যই জানা উচিত। এরা ভারতের নমস্য ব্যক্তি যারা এইভাবে কাজ করেছে। এবার ব্রিটিশ সরকার দেখতে পায় যে সারা ভারত থেকে এটার প্রতিবাদ আসছে, ইভেন ব্রিটিশদের মধ্যে থেকে প্রচুর ব্রিটিশ মানুষ এটার প্রতিবাদ করেন। যতই ব্রিটিশ এরা হোক, কিছু মানুষ তো রয়েছে ভালো লোক, তারা পর্যন্ত প্রতিবাদ করতে শুরু করে যে এরকম ঘটনা কিভাবে ঘটলো বা এটা কি ঘটনা। সেই কারণে ফাইনালি ব্রিটিশরা একটা কমিটি গঠন করে বা কমিশন গঠন করে, যেটা হান্টার কমিটি নামে পরিচিত। একটা হান্টার কমিটি রয়েছে শিক্ষার জন্য, ঠিক আছে, সেটা হচ্ছে হান্টার কমিটি, কমিশন ফর এডুকেশন। আর এই হান্টার কমিটি যেটার কথা বলা হচ্ছে, এটা এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য, ইনকোয়ারির জন্য তৈরি করা হয়। দ্য সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া, সেক্রেটারি অফ স্টেট হচ্ছেন দুজন, এটা এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। সেক্রেটারি অফ স্টেট যিনি ব্রিটেনে বসে ভারতে শাসন করেন এবং তার শাসনকে ভারতে চালায় হচ্ছে গভর্নর জেনারেল বা ভাইসরয়, যাই বলো না কেন। তো সেক্রেটারি অফ স্টেট এই সময় ছিলেন হচ্ছে এডুইন মন্টেগু। এনার নামটা ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। এডুইন মন্টেগু একটা কমিটি তৈরি করার কথা বলেন, এবং সেই কমিটিটা হচ্ছে 14ই অক্টোবর 1919, এটা ইম্পর্টেন্ট। 14ই অক্টোবর 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্স দ্য ফরমেশন অফ ডিসঅর্ডার ইনকোয়ারি কমিটি। এটা হচ্ছে কমিটির নাম ছিল, এই নামটা তোমাদের মনে রাখতে হবে, ডিসঅর্ডার ইনকোয়ারি কমিটি। ক্লিয়ার? এইভাবেই মনে রাখতে হবে ইংরেজিতে, বাংলাতে মনে রাখলে হবে না। এটার মানে করে, মানে গুগলে সার্চ করে মানে করে, তাই জন্য আমি আর বলছি না। ডিসঅর্ডার ইনকোয়ারি কমিটি, এই কমিটিটা গঠন করা হয় 14ই অক্টোবর 1919 খ্রিস্টাব্দে। যেটা আগে বললাম যে সেক্রেটারি অফ স্টেট বা ভারত সচিব যিনি রয়েছেন, তিনি ইংল্যান্ড থেকে বসে নির্দেশ দেবেন, ভারতে সেটার এক্সিকিউট করা হবে গভর্নর জেনারেল বা ভাইসরয় বলা ভালো, ভাইসরয় সেটাকে এক্সিকিউট করবে। ঠিক আছে? তো ভাইসরয় এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলতে ভারত সরকার, এবং ভারত সরকার বলতে সেই সময় ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার 14ই অক্টোবর 1919 খ্রিস্টাব্দে একটা কমিটি গঠন করে যার নাম হচ্ছে ডিসঅর্ডার ইনকোয়ারি কমিটি, এবং এই কমিটিটা মেনলি হান্টার কমিটি বা হান্টার কমিশন নামে পরিচিত, কারণ এই কমিশনের যিনি প্রধান ছিলেন তার নাম হচ্ছে লর্ড উইলিয়াম হান্টার। এনার নামটাও ইম্পর্টেন্ট, লর্ড উইলিয়াম হান্টার। ইনি স্কটল্যান্ডের একজন আইনজীবী ছিলেন। তো এনাকে ইনকোয়ারি কমিটিতে নিযুক্ত করা হয় যে অ্যাকচুয়ালি এই ঘটনাটা কি ঘটেছিল, ডায়ার আদৌ দোষী ছিল কি না, এই সমস্ত জিনিস বিচার করার জন্য। অ্যাকচুয়ালি এই যে কমিটিটা গঠন করা হয়, এটা একটা জাস্ট আইওয়াস ছিল। ব্রিটিশরা চেয়েছিল যে দেখানোর জন্য যে দেখো আমরা তো তোমার সত্যি আমাদের জন্য ভুল হয়েছে, সেই জন্য আমরা একটা কমিটি গঠন করেছি। আসলে এই কমিটিটার কোনো কাজ ছিল না যে তারা শাস্তি দেবে বা এরকম কোনো উদ্দেশ্যই ছিল না, তার কারণও একটু পরেই বলছি। ইভেন তারা আবার এই কমিটিতে দেখানোর জন্য 3জন ভারতীয়কেও নিযুক্ত করে। শুনে মনে হবে বাহ, খুব ভালো কাজ করা হচ্ছে, 3জন ভারতীয়। স্যার যারা ভারতীয় ছিলেন তাদের নাম মনে রাখতে হবে। স্যার চমনলাল হরিলাল, পণ্ডিত জগৎ নারায়ণ, আর হচ্ছে সর্দার সিহাবজাদা সুলতান আহমেদ খান। এত বড় নাম মনে রাখতে হবে না, সুলতান আহমেদ খান, এই নামটা মনে রাখো। তাহলে চমনলাল হরিলাল, পণ্ডিত জগৎ নারায়ণ, আর হচ্ছে সুলতান আহমেদ খান। দেখে মনে হচ্ছে যে 3জন ভারতীয় নিযুক্ত করা হচ্ছে, কত ভালো কাজ করা হচ্ছে। অ্যাকচুয়ালি এরা 3জনেই ব্রিটিশদের পক্ষে ছিল, ফর ব্রিটিশদের হয়ে কাজ করতে অ্যাকচুয়ালি বলা যেতে পারে। এরকম ভারতীয় অনেকেই ছিলেন যারা ব্রিটিশদের সাপোর্ট করেছে। অনেক জমিদারদের কথা আমরা জানি যে তারা পুরোপুরি ব্রিটিশদের সাপোর্ট করেছে। এরকম অনেক ব্যক্তিরা ছিল যারা ব্রিটিশদের সাপোর্টে কাজ করতো। তো এরা 3জন সেরকমই ব্যক্তি ছিলেন। তো অ্যাকচুয়ালি এই কমিটিটা কি রিপোর্ট দিতে পারে? ব্রিটিশদের পক্ষেই রিপোর্ট দেবে। তো অক্টোবর
29 অক্টোবর একটা মিটিং হয় দিল্লিতে, নভেম্বরে তারা লাহোরে যায়, লাহোরে গিয়ে তারা এই সময় যারা উইটনেস রয়েছে, যারা এগুলো চোখে দেখেছে এই ঘটনাটা, তাদের সঙ্গে কথা বলে, ডায়ারকে আনা হয়, তার সম্পর্কে কথা বলা হয়। ফাইনালি তারা যে রিপোর্টটা দেয় সেটা খুব ইন্টারেস্টিং ছিল, বা সেটা খুবই হাস্যকর একটা রিপোর্ট ছিল। সেখানে বলা হচ্ছে ডায়ার যে কাজটা করেছেন অ্যাকচুয়ালি সেটা তার কর্তব্য পালন করেছেন, কর্তব্য পালন করার জন্য তিনি গুলি চালিয়েছেন নয় তো তার কোনো উদ্দেশ্য ছিল না গুলি চালানো। দ্য ফাইনাল রিপোর্ট রিলিজড অন মার্চ 1920, ইম্পর্টেন্ট, 1920 খ্রিস্টাব্দের মার্চ মাসে এটা রিপোর্ট, এই হান্টার কমিশনের রিপোর্ট পেশ হয়। আনঅ্যানিমাসলি কন্ডেম ডায়ার্স অ্যাকশন। প্রথমে ব্রিটিশরা বলে যে ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমরা যেটা করেছি, যেটা এখানে হয়েছে সেটা ভুল হয়েছে। তার সঙ্গে অ্যাড করে দেওয়া হচ্ছে যে ডায়ারের কোনো দোষ নেই, ডায়ার তো আসলে তার কর্তব্য করেছে, সে একটা নিয়ম বলা হয়েছে যে 3 জনের বেশি জড়ো হবে না, সেটা হয়েছে দেখে সে করেছে। অ্যাকচুয়ালি কিন্তু তার উদ্দেশ্য এরকম ছিল না, সে কোনোদিনই এরকম করতে পারে না, এরকম একটা ব্যাপার। তো এই অ্যাকচুয়ালি আলটিমেটলি এখানে এটাই বলা হয়, ঠিক আছে। আর কেন বলছি এই আইনটা অ্যাকচুয়ালি হোয়াইট ওয়াশ ছিল, আর শুধু মানে এটা হোয়াইট ওয়াশ আমি বলছি না, এটা বলেছেন কারা বলছেন, মতিলাল নেহেরু এবং তার সহযোগী অনেকেই এই আইনটাকে হোয়াইট ওয়াশিং বিল বলেছেন, ঠিক আছে, এটা মনে রাখবে, হোয়াইট ওয়াশিং বিল। এর কারণ হচ্ছে কমিটির রিপোর্ট দেওয়ার আগে থেকেই ব্রিটিশ সরকার একটা বিল পাস করিয়ে দেয়, একটা আইন পাস করিয়ে দেয়, যে আইনের মাধ্যমে তারা তাদের যে অফিসার, তাদের কোনো অফিসারের বিরুদ্ধে যদি কোনো মামলা করা হয়, সেই মামলাতে যাতে সেই অফিসার বেঁচে যায় সেটার জন্য একটা বিল পাস করিয়ে নেয়। অর্থাৎ ডায়ারকে যদি এই কমিটিটা দোষী সাব্যস্ত করত তাহলেও ডায়ারের কোনো শাস্তি হতো না, কারণ তার আগেই ব্রিটিশ সরকার বিল পাস করে নিয়েছে। সেই বিলটার নাম হচ্ছে ইন্ডেমনিটি অ্যাক্ট, ঠিক আছে, বিল বা বলতে পারো, সেটা পাস হয়ে আইনেও পরিণত হয়ে যায়, যেটার নাম হচ্ছে ইন্ডেমনিটি অ্যাক্ট, ঠিক আছে। এই আইনের মাধ্যমে এই ঘটনা করা হয়েছিল। তো ফাইনালি এটা বোঝাই যাচ্ছে এই কমিটিটা তাহলে গঠন করার উদ্দেশ্য কি ছিল, তার আগেই যদি এরকম অ্যাক্ট পাস করিয়ে নেওয়া হয়। অ্যাকচুয়ালি কমিটিটার কাজ ছিল হচ্ছে একটা চোখ ভারতীয়দের দেখানো যে দেখো আমরা তোমাদের এই যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা একটা কিছু করছি, এটাই দেখানো, আর কোনো উদ্দেশ্য কিন্তু এখানে ছিল না। ইভেন এই ডায়ার যে গুলি চালিয়েছিল, রেজিনাল্ড ডায়ার, তাকে হিরোর সম্মান দেওয়া হয়, তাকে পেনশন দেওয়া হয়, 26,000 পাউন্ড পেনশন দেওয়া হয় ডায়ারকে, ঠিক আছে, মানে রিওয়ার্ড, সরি পেনশন বলছি, রিওয়ার্ড দেওয়া হয়, উপহার দেওয়া হয়, তাকে ইংল্যান্ডে হিরোর মর্যাদা দেওয়া হয়। তো ভারতে অ্যাকচুয়ালি হোয়াইট ওয়াশ করার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য এরকম একটা কমিটি খোলা হয়েছিল, আসলে তার কোনো উদ্দেশ্য ছিল এরকম ছিল না। কিন্তু ব্রিটিশ সরকার একটা জিনিস বোঝে যে এই ডায়ারকে, রেজিনাল্ড ডায়ারকে যদি ভারতে রেখে দেওয়া হয় তাহলে প্রবলেম হতে পারে, ভারতীয়রা খেপে যেতে পারে, বা এই ডায়ার হয়তো আরো এরকম ঘটনা ঘটাতে পারে, কারণ ব্রিটিশ সরকারও একটা ভয় তো ছিল যে হ্যাঁ এরকম ঘটনা হঠাৎ ঘটে যাওয়া, সেটা তো একটা তো বড় ঘটনা এটাই। তাই জন্য সঙ্গে সঙ্গে ডায়ারকে ইংল্যান্ডে ডেকে নেওয়া হয়, ঠিক আছে, একে ডেকে নেওয়া হয় এবং তাকে যেরকম বললাম তাকে রিওয়ার্ড দেওয়া হয়, তাকে হিরোর মর্যাদা দেওয়া হয়, সাধারণ মানুষ, ব্রিটেনের মানুষ একে হিরোর মর্যাদা দেয় যে সে খুব ভালো কাজ করেছে। অ্যাকচুয়ালি তো সেরকম কোনো ঘটনা নয়, বুঝতেই পারছো। ইভেন চার্চিল, এনার নাম তোমরা শুনেছো, চার্চিল। চার্চিল হচ্ছে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কিন্তু এই সময় ইনি হাউস অফ কমন বলতে ব্রিটিশ সরকারের, ব্রিটিশ পার্লামেন্টের দুটো হাউস, এটা আগে আমি বলেছি, হাউস অফ কমন আর একটা হচ্ছে হাউস অফ লর্ডস। হাউস অফ কমন আর হচ্ছে হাউস অফ লর্ডস। কমন হচ্ছে আমাদের লোকসভার মতো যে নিম্নকক্ষ, আর লর্ডস হচ্ছে উচ্চকক্ষ, যেটাকে আমরা রাজ্যসভা বলি আজকে, সেরকম আজও রয়েছে হাউস অফ কমন আর হাউস অফ লর্ডস। তো উইনস্টন চার্চিল ইনি এই হাউস অফ কমনের মেম্বার ছিলেন একজন, এবং ইনি ভারতের ভালো চাইতেন না, কোনোদিনই ভারতের ভারত ইন্ডিয়ান ছিলেন না। তিনি পর্যন্ত বলছেন যে এই ঘটনাটাকে মনস্টারাস, এগুলো মনে রাখতে হবে, বলছেন এই ঘটনাটা মনস্টারাস, মানে এমন ঘটনা, মনস্টার মানে বুঝতে হচ্ছে ভয়ঙ্কর, দৈত্যকার, এরকম ভয়ঙ্কর একটা ঘটনা এরকম বলেন, ঠিক আছে। এবং তাতে বুঝতেই পারছো ব্রিটিশ সরকারও কিন্তু এটাতে অ্যাকচুয়ালি ভেবেছিল যে এরকম ঘটনা যেন না হয়। ওকে, তো ফাইনালি আমরা চলে এসেছি আজকে লাস্ট এতে, যে কংগ্রেসের ভিউ কি ছিল এই ব্যাপারে। ইংরেজরা তো হান্টার কমিশন গঠন করে,
কংগ্রেসও একটা এরকম কমিটি গঠন করে, যে কমিটিতে যারা ছিলেন তারা হচ্ছেন মতিলাল নেহরু, যারা মেম্বার ছিলেন মতিলাল নেহরু, সি.আর. দাস, আব্বাস তাইয়বজি, এম.আর. জয়কর এবং গান্ধীজি। তো এই ব্যক্তিদের নাম অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে তোমরা। কারা কারা এই কংগ্রেসের কমিটিতে ছিলেন, তারা হচ্ছে মতিলাল নেহরু, সি.আর. দাস, আব্বাস তাইয়বজি, এম.আর. জয়কর এবং হচ্ছে গান্ধীজি। এরা একটা কমিটি গঠন করে এবং এই যে ঘটনাটা ঘটেছে সেটার তারা অ্যানালাইসিস করে এবং ফাইনালি এই কমিটিটা বলে যে ডায়ার যে ঘটনাটা ঘটিয়েছেন সেটা খুবই খারাপ ঘটনা, নিন্দনীয় ঘটনা, ইনহিউম্যান একটা কাজ, এবং এটার জন্য তাকে শাস্তি দেওয়া উচিত, এরকমও তারা বলে। কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কিছু হয় না। তবে হ্যাঁ, মানুষের মনে এই ঘটনার একটা বড়সড় প্রভাব ফেলে এবং এর পরে আমরা দেখব যে প্রচুর মানুষ মাস বেস যে আন্দোলনগুলো, এর পরে আমরা চলে যাব অসহযোগ আন্দোলনের পরের দিনের টপিক। তো অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে দেখব যে প্রচুর মানুষ, যত না এই রাওলাট আইন বিরোধী আন্দোলনে মানুষ যোগদান করেছে তার থেকে অনেক অনেক বেশি মানুষ অসহযোগ আন্দোলনে যোগদান করেছে। এবং পাঞ্জাব থেকে বিশেষত আমরা দেখব একাধিক পাঞ্জাবি ব্যক্তি, যেমন ভগৎ সিং সব থেকে বড় উদাহরণ। ভগৎ সিং এর মতো ব্যক্তিত্বরা উঠে আসবেন যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, শুধুমাত্র ভূমিকা নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছেন। তো আজকের টপিক এখানেই কমপ্লিট। নেক্সট দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব এই বইতে। এই চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল আজকের। নেক্সট দিনে আমাদের রয়েছে অসহযোগ আন্দোলন। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যদি তোমরা নতুন হও চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। রাত্রিরের ক্লাসে অবশ্যই জয়েন করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।